আসসালামু আলাইকুম। আমরা আজকে বাংলা সাহিত্যের আধুনিক যুগ নিয়ে আলোচনা করব। তো আশা করি সবাই ভালো আছো। আমরা বাংলা সাহিত্যের আধুনিক যুগ বললে অনেকেই খুব খাবি খায়, হতাশ হয়ে যায়। এত বিশাল আধুনিক যুগ কিভাবে শেষ করব? এত কবি সাহিত্যিক তাদের লেখালেখিগুলো কিভাবে মনে রাখবো? তো আমরা আজকে ৪ জন কবি সাহিত্যিককে আ নির্ধারণ করেছি। এই ৪ জন নিয়ে আজকে কথা বলব। ১ম এ যে নামটি আছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আমরা বলি। তিনি হচ্ছেন একজন প্রতিবাদী কবি। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে বলা হয় প্রতিবাদী কবি। আমরা লিখে নিব, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে বলা হয় বাংলা সাহিত্যের প্রতিবাদী কবি। আমরা জানি যে আমাদের কাজী নজরুলকে বিদ্রোহী কবি বলা হয়, মাইকেল মধুসূদন দত্তকে সাহিত্যবিদ্রোহী বলা হয়, আর প্রতিবাদী কবি হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। তারপরে আমাদের এরপরে তাহলে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে কি বলা হয়? প্রতিবাদী কবি। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর আরেকটা পরিচয় আছে, আমরা সবাই জানি তিনি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের হাজবেন্ড ছিলেন। যদিও সম্পর্কটা তাদের মধ্যে ছিল বেশি দিন লাস্টিং করে নাই। 1981 থেকে 1986 6 বছরের তাদের মধ্যে দাম্পত্য সম্পর্ক ছিল। এরপরে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তার জন্ম বরিশালে, কিন্তু তার পৈতৃক নিবাস হলো বাগেরহাট। বরিশালে জন্ম হলো, তার পৈতৃক নিবাস হলো বাগেরহাট। তার মূল নাম হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, তার ছদ্মনাম বলা যায়। তার মূল নাম হচ্ছে শেখ মোহাম্মদ শহীদুল্লাহ। শেখ মোহাম্মদ শেখ মোহাম্মদ শহীদুল্লাহ শেখ মোহাম্মদ শহীদুল্লাহ রুদ্র মোহাম্মদ শহীদ। বাংলা সাহিত্যে শহীদুল্লাহ তিনজন, একজন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, একজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, একজন হচ্ছে শহীদুল্লাহ কায়সার। তো আমরা আজকে দুইজন শহীদুল্লাহ নিয়ে আলোচনা করবো, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নিয়ে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর প্রকৃত নাম হচ্ছে শেখ মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বরিশালে জন্মগ্রহণ করলে, তার পৈতৃক নিবাস হচ্ছে বাগেরহাটের। তার পিতা একজন ডাক্তার ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশোনা করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশোনা করেছেন। একই সাথে তিনি রাজনৈতিক সচেতন ছিলেন। 1969 গণ অভ্যুত্থানে তিনি তখন টকবকে যুবক ছিলেন। তিনি সেই 1969 সালে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন এবং তার যে রচনাবলী, তার যে কবিতা, তার এই কবিতার মূল বিষয় কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, এই বিষয়গুলো নিয়ে রচিত হয়েছে। এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং বাংলাদেশের বর্তমান যে কবিতা পরিষদ, এই কবিতা পরিষদের তিনি অন্যতম একজন প্রতিষ্ঠাতা ছিলেন। তো আমরা দেখি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখাগুলো আমরা দেখি কিছুটা অপরিচিত মনে হতে পারে আমাদের কাছে। উপদ্রুত উপকূল, এই কাব্যটি 1979 সালে প্রকাশিত হয়। এটা তার প্রথম কাব্য, উপদ্রুত উপকূল। তার দ্বিতীয় কাব্য ছিল ফিরে চাই স্বর্ণগ্রাম। মানুষের মানচিত্র, এটা খুব বিখ্যাত, আমরা একটু মার্ক করে রাখবো। মানুষের মানচিত্র খুবই বিখ্যাত। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কাব্য মানুষের মানচিত্র, এটা অনেক বিখ্যাত। এছাড়া আছে মলিক মুখোশ, এক গ্লাস অন্ধকার। মলিক মুখোশ, এক গ্লাস অন্ধকার। আর একটা কাব্য আমরা লিখতে ভুলে গেছি, আমরা লিখে নিব এখানে, সুবল। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর অন্যতম একটা কাব্য হচ্ছে সুবল। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সারা বাংলাদেশের মানুষের কাছে একটা গানের জন্য খুবই বিখ্যাত বা পরিচিত। সেটা হচ্ছে, আমরা সবাই শুনেছি, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। এই গানটির জন্য তিনি অনেক বেশি বিখ্যাত। আমরা জানি যে সালমান শাহ এবং শাবনূর অভিনীত তোমাকে চাই সিনেমাতে এই গানটি বেজেছিল। আমার মনে হয় বাংলাদেশের সকল মানুষই এই গানটি শুনেছে। আর রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর আরেকটা বিখ্যাত কবিতা আছে, আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, এই কবিতাটা অনেক বিখ্যাত। যে কবিতার একটি লাইন আছে যে, জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটি কাব্যনাট্য আছে, কাব্যনাট্য। সেই কাব্যনাট্যের নাম হচ্ছে বিষ বৃক্ষের বীজ। বিষ বৃক্ষের বীজ, এটা হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কাব্যনাট্য। আমরা লিখে রাখবো, এটা হচ্ছে কাব্য নাট্য, অথবা কেউ কেউ নাট্যকাব্য বলে থাকে। তো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর পরে তিনি অল্প বয়সে মারা গেছেন, 34 বছর বয়সে। 56তে জন্ম, মাত্র 91 সালে তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন 34 বছর বয়সে। তার ভাই হিমেল বরকত, ডক্টর হিমেল বরকত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি অল্প বয়সে 37 বা 38 বছর বয়সে তিনিও হার্ট অ্যাটাক করে মারা গেছেন। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তার পিতামাতার
10 জন তারা ভাই বোন ছিলেন। তিনি ছিলেন সবার বড়। আমরা জানি যে রবীন্দ্রনাথরা মাত্র 15 ভাই বোন ছিলেন, রবীন্দ্রনাথ যদিও 14তম ছিল। যাই হোক, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ভাই বোন ছিলেন 10 জন। এখনকার একক পরিবারগুলোতে এই ধরনের পরিবার পাওয়া যাবে না যেখানে ভাই বোনের সংখ্যা 10 জন। তো গ্রামের দিকে গেলে কিছুটা হয়তো পাওয়া যাবে, তাও 4-5 জন। এখন শহরে শিক্ষিত মানুষের সন্তান 2 জন, আর একদম বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখন দেখা যাচ্ছে যে তাদের সন্তান 1 জন। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তাহলে আমরা দ্বিতীয় যে ব্যক্তি নিয়ে আলোচনা করব, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এমন কোনো পরীক্ষা নাই যেখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থেকে প্রশ্ন আসে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জন্ম হচ্ছে 1885 সালে এবং মৃত্যু হচ্ছে 1969 সাল। তার জন্ম এবং মৃত্যু দুটো সালে খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? পরীক্ষা অলরেডি এটা এসেছে 1885 সাল। এই 1885 সাল ভারতবর্ষের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল কংগ্রেস, সর্বভারতীয় রাজনৈতিক দল বা সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে 1885 সালে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম কিন্তু বর্তমান বাংলাদেশে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম হচ্ছে 24 পরগনা, অর্থাৎ কলকাতার 24 পরগনা। তার গ্রামের নাম হচ্ছে পেয়ারা গ্রাম। আমরা লিখে রাখবো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গ্রামের নাম হচ্ছে পেয়ারা গ্রাম। পেয়ারা গ্রাম 24 পরগনা, পশ্চিমবঙ্গে। তিনি 1885 সালে জন্মগ্রহণ করেছেন। 85 সাল কেন গুরুত্বপূর্ণ? কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল। এই ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল হচ্ছে কংগ্রেস। এই কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে 1885 সালে। একইভাবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যু যে সাল 1969, এটাও গুরুত্বপূর্ণ। 1969 কেন গুরুত্বপূর্ণ? 1969 সালে আমাদের এই বর্তমান বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে। 1969 সালে পাকিস্তানি শাসন শোষণের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম মৃত্যু সাল পরীক্ষা আসে, এই জন্য আমরা এটা বারবার বলছি যে এটা দুইটাই বিখ্যাত। তার জন্মসালও বিখ্যাত। কেন? ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল ওই সালে প্রতিষ্ঠিত হয়েছে, আর 1969-এ এই গণ অভ্যুত্থান হয়েছিল পাকিস্তানের শাসনের বিরুদ্ধে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে যদি বলতে হয়, তিনি মূলত ভাষা বিজ্ঞানী, ভাষাবিদ, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি অনেকগুলো ভাষা জানতেন, 24টি ভাষা তিনি আয়ত্ত করেছিলেন। বাংলা ইংরেজি তো আছেই, বাংলা ইংরেজির পাশাপাশি উর্দু, পার্সি, জার্মান, এইভাবে মোট পৃথিবীর 24টি ভাষা জানতেন। এটা কল্পনা করা যায়? আমরা 2টা বা 3টা ভাষা জানতে আমাদের খুব কষ্ট হয়ে যায়, কিন্তু তিনি 24টি ভাষা জানতেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর হচ্ছে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে। এখন বলতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোন কবির কবর আছে? আসলে খুঁটিনাটি সবে জানতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে নজরুলের কবর আছে, কাজী নজরুলের কবর। কাজী নজরুলের কবর কোথায়? এই প্রশ্ন আসতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন সাহিত্যিকের কবর, একজন হচ্ছে কাজী নজরুল ইসলাম, আর কার্জন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর 2টা উক্তি খুবই বিখ্যাত। একটা হচ্ছে তিনি বলছেন যে যেখানে গুণীর কদর হয় না, বা যে সমাজে গুণীর কদর নেই, সেই সমাজে গুণী জন্ম নিতে পারে না। আরেকটা কথা তিনি বলছেন খুবই বিখ্যাত, যেটা পরীক্ষা আসছে অলরেডি। তিনি বলছেন, আমরা হিন্দু মুসলমান যেমন সত্য, তার চেয়েও বেশি সত্য আমরা বাঙালি। এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশের বাংলা একাডেমির উদ্যোক্তা, প্রধান উদ্যোক্তা। বাংলা একাডেমির উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা বলা যায় তাকে, প্রতিষ্ঠাতা বা উদ্যোক্তা বলা যায়। বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা বা উদ্যোক্তা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এটা আমরা খেয়াল রাখবো। তিনি তার রচনাগুলো আমরা দেখি, তার বিখ্যাত রচনার মধ্যে এই 2টা অনেক বেশি বিখ্যাত। বাংলা ভাষার ইতিবৃত্ত এবং বাংলা সাহিত্যের কথা ও ইতিবৃত্ত, এই 2টা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর। এই 2টা থেকে প্রশ্ন আসে প্রায়। বাংলা ভাষার ইতিবৃত্ত এবং বাংলা সাহিত্যের কথা। আমরা জানি যে আমাদের বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদ নিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা বই লিখছেন। চর্যাপদ নিয়ে তিনি লিখছেন। এটা লিখছেন কি নিয়ে? চর্যাপদ নিয়ে, বুদ্ধিস্ট মিস্টিক সংস। চর্যাপদ নিয়ে লেখা গ্রন্থ হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সংস। এটা 1960 সালে প্রকাশিত হয়েছে। এই গ্রন্থটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদ নিয়ে লেখা।
চর্যাপদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটি পত্রিকা প্রকাশ করছিলেন, সেই পত্রিকার নাম হচ্ছে আঙ্গুর। 1920 সালে প্রকাশিত হয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত শিশুতোষ পত্রিকা আঙ্গুর 1920 সালে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি শিশুতোষ দুইটা গ্রন্থ লিখেছেন, ছোটদের রাসূলুল্লাহ এবং সেকালের রূপকথা। ছোটদের রাসূলুল্লাহ এবং সেকালের রূপকথা লিখেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ছোটদের নিয়ে লেখা ছোটদের রাসূলুল্লাহ এবং সেকালের রূপকথা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ভাষা আন্দোলনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। তিনি যখন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, শিক্ষামন্ত্রী ফজলুর রহমান যখন প্রস্তাব দিলেন যে তাহলে আরবি হরফে বাংলা লেখা হোক, আরবি হরফে বাংলা লেখা হোক, এটার প্রতিবাদ জানাচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলছেন এটা অসম্ভব, এটা কখনোই সম্ভব হবে না। আরবি হরফে বাংলা লেখার প্রস্তাব দিয়েছে কে? আরবি হরফে বাংলা লেখার প্রস্তাব দিয়েছে ফজলুর রহমান, তৎকালীন পাকিস্তান সরকারের মন্ত্রী। পাকিস্তান সরকারের মন্ত্রী প্রস্তাব দিয়েছেন যে আরবি হরফে বাংলা লেখার জন্য, কিন্তু এই প্রস্তাবের বিরুদ্ধে আচরণ করছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সবচেয়ে বিখ্যাত যে দুইটি গ্রন্থ, বাংলা ভাষার ইতিবৃত্ত এবং বাংলা সাহিত্যের কথা, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। আর তিনি চর্যাপদ নিয়ে একটা বই লিখছেন, বুদ্ধিস্ট মিস্টিক্স সংস। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছেলেও কিন্তু বিখ্যাত। তার ছেলে হচ্ছে একজন ভাস্কর এবং কার্টুনিস্ট শিল্পী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছেলের নাম হচ্ছে মুর্তজা বশির। মুর্তজা বশির, এই মুর্তজা বশিরের বিখ্যাত একটি ভাস্কর্য আছে, সেটা হচ্ছে পতাকা 71। পতাকা 71, মুর্তজা বশির, শিল্পী মুর্তজা বশিরের ভাস্কর্য হচ্ছে পতাকা 71। যাই হোক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আমরা আর না বলি। দুই শহীদুল্লাহ বানানে কিন্তু পার্থক্য আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বানানে দীর্ঘিকার, আর শুধু রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বানানে রস্যিকার। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বানানে রস্যিকার। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আরেকটা তথ্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ইমিরেটাস অধ্যাপক। প্রথম ইমিরেটাস অধ্যাপক, ইমেরিটাস অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অবসর গ্রহণ করেন 1944 সালে। যাই হোক, সেটা আমাদের বেশি দরকার নাই। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক এটুকু জানলে হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ইমিরেটাস অধ্যাপক হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা বা উদ্যোক্তা। তার সম্পাদিত পত্রিকা হলো আঙ্গুর। এরপরে আমরা চট্টগ্রামের যে দুজন লেখক আছে পড়াবো, একজন আবুল ফজল, একজন হচ্ছে ডক্টর আহমদ শরীফ। আবুল ফজল চট্টগ্রামের লেখক, তিনি 1903 থেকে 1983 জন্ম। এই 1903 সালটা একটু গুরুত্বপূর্ণ। 1903 সালে জসিমউদ্দিনের জন্ম। জসিমউদ্দিনের জন্ম কত সালে? 1903 সালে। তাহলে 1903 সালে আমাদের দুইজন লেখকের জন্ম, একজন হচ্ছে আবুল ফজল আর একজন হচ্ছে জসিমউদ্দিন। 1903 সাল। আবুল ফজলের ব্যক্তিগত পরিচয় হচ্ছে তিনি চট্টগ্রাম সাতকানিয়ার সন্তান। চট্টগ্রাম সাতকানিয়া তার জন্ম। আর পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করছেন। আবুল ফজল নামটি বললে একটা আন্দোলনের কথা মনে পড়ে, বুদ্ধির মুক্তি আন্দোলন। এটা খুব গুরুত্বপূর্ণ। বুদ্ধির মুক্তি আন্দোলন, বুদ্ধির মুক্তি আন্দোলন 1926 সালে আমাদের ঢাকা কেন্দ্রিক যে শিক্ষিত যে সমাজ ছিল, তাদের যে আন্দোলনটা ছিল, এই পূর্ববঙ্গের অর্থাৎ এই বর্তমান বাংলাদেশের মানুষকে লেখাপড়ার দিকে, মুসলমানদেরকে এগিয়ে নেওয়ার জন্য লেখাপড়ার গুরুত্ব, ইংরেজি শিক্ষার গুরুত্ব, এগুলো নিয়ে যে আন্দোলনটি হয়েছে, এটার নাম হচ্ছে বুদ্ধিমুক্তি আন্দোলন। এই বুদ্ধিমুক্তি আন্দোলনের সূচনা 1926 সালে। বুদ্ধিমুক্তি আন্দোলন পরবর্তীতে একটা পত্রিকা বের করে, আমরা জানি সেই পত্রিকার নাম হচ্ছে শিক্ষা। শিক্ষা এটা 1927 সালে বের করে। 1927 বুদ্ধিমুক্তি আন্দোলনের সাথে জড়িত আমাদের এই আবুল ফজল। তাহলে বুদ্ধিমুক্তি আন্দোলনের কথা বললে আমরা আবুল ফজলের কথা মনে রাখবো। তো আবুল ফজলের উপন্যাসগুলো আমরা দেখি। তার উপন্যাসগুলো হচ্ছে চৌচির। তার প্রথম উপন্যাস হচ্ছে চৌচির, এটা অনেক বিখ্যাত। চৌচির। এছাড়া আছে প্রদীপ ও পতঙ্গ, রাঙা প্রভাত। আবুল ফজলের ছোট গল্প আমরা দেখি। আবুল ফজলের ছোট গল্প হচ্ছে মাটির পৃথিবী, মিতের আত্মহত্যা। মাটির পৃথিবী, মিতের আত্মহত্যা, এটা হচ্ছে আবুল ফজলের ছোট গল্প। আবুল ফজল তিনি বাংলাদেশ সরকারের একজন শিক্ষা উপদেষ্টা ছিলেন। জিয়াউর রহমান সরকারের আমলে তিনি শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি একদম কর্মজীবনে শুরুতে স্কুলে শিক্ষকতা করছেন, তারপরে চট্টগ্রাম কলেজে শিক্ষকতা করছেন, সর্বশেষ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন। তারপরে জিয়াউর রহমান সরকারের শিক্ষা উপদেষ্টা ছিলেন আবুল ফজল। আবুল ফজলের তিনটা বিখ্যাত
তার আত্মজীবনী আছে বা স্মৃতি গ্রন্থ আছে আত্মজীবনী। একটা হচ্ছে রেখাচিত্র, হচ্ছে লেখকের রোজনামচা, দুর্দিনের দিনলিপি। তিনটাই অনেক বিখ্যাত। তবে রেখাচিত্র নামে বুদ্ধদেব বসুর একটি গল্প আছে। তাহলে আমরা লিখবো বুদ্ধদেব রেখাচিত্র গল্পটি কার? রেখাচিত্র গল্পটি কার? রেখাচিত্র গল্পটি কার? রেখাচিত্র গল্পটি হচ্ছে বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু। রেখাচিত্র গল্পটি হচ্ছে বুদ্ধদেব বসুর, আর রেখাচিত্র আত্মজীবনী হচ্ছে আবুল ফজলের। এছাড়া আবুল ফজলের দুইটা প্রবন্ধ গ্রন্থের নাম আমরা লিখবো। একটা হচ্ছে আবুল ফজলের প্রবন্ধ গ্রন্থের নাম লিখি আমরা মানবতন্ত্র এবং শুভবুদ্ধি। মানবতন্ত্র আমরা লিখে নিব মানবতন্ত্র এবং শুভবুদ্ধি, দুইটা প্রবন্ধ গ্রন্থ আমরা মনে রাখবো। আবুল ফজলের দুইটা প্রবন্ধ গ্রন্থ, মানবতন্ত্র এবং শুভবুদ্ধি। আর আবুল ফজলের আত্মজীবনী গুলো একটু মনে রাখবো। রেখাচিত্র, লেখকের রোজনামচা, দুর্দিনের দিনলিপি। সর্বশেষ যে লেখক ডক্টর আহমদ শরীফ। সর্বশেষ যে লেখক ডক্টর আহমদ শরীফ। ডক্টর আহমদ শরীফ চট্টগ্রামের সন্তান, চট্টগ্রামের পটিয়ার সন্তান। চট্টগ্রামের পটিয়া, চট্টগ্রামের পটিয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় যে বছর প্রতিষ্ঠিত 1921 সালে, সেই বছর তিনি জন্মগ্রহণ করেন। আহমদ শরীফের আরেকটা পরিচয়, তিনি আব্দুল করিম সাহিত্য বিশারদের ভাতিজা। আব্দুল করিম, আমরা আব্দুল করিম সাহিত্য বিশারদের নাম শুনছি। আব্দুল করিম সাহিত্য বিশারদ, আব্দুল করিম সাহিত্য বিশারদের ভাতিজা। শুধু ভাতিজা বললে হবে না, তিনি এই ডক্টর আহমদ শরীফকে তিনি লালন পালন করছেন। অনেকে মনে করতেন যে এই ডক্টর আহমদ শরীফ আব্দুল করিম সাহিত্য বিশারদের পিতা মনে করতেন। তো যাই হোক, তার ডক্টর আহমদ শরীফের লেখাগুলো আমরা দেখি। স্বদেশ চিন্তা, স্বদেশ অন্বেষা, 20 শতকের বাঙালি, এটা খুব গুরুত্বপূর্ণ। 20 শতকের বাঙালি খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ গ্রন্থ। 20 শতকের বাঙালি, অলিক ভাবনা, আর বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান, এটা সম্পাদনা করেছেন ডক্টর আহমদ শরীফ। 20 শতকের বাঙালি এই প্রবন্ধটা খুবই গুরুত্বপূর্ণ। আর বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান, এটা তিনি সম্পাদনা করছেন। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আমরা আরেকটা তথ্য দিয়ে ভুলে গেছি। তাকে বলা হচ্ছে 40 অভিধান, এবং তিনি আঞ্চলিক বাংলা অভিধানের তিনি প্রথম সম্পাদনা করছেন, রচনা করছেন। বাংলা ভাষার প্রথম আঞ্চলিক অভিধানটা রচনা করছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আমরা দুইটা প্রশ্ন দিই তাহলে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যাই, 20 বৃক্ষের বীজ এটি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কি ধরনের গ্রন্থ? আর দ্বিতীয় প্রশ্ন আমরা দিব যে আরবি হরফে বাংলা লেখার প্রস্তাব দিয়েছেন কে? তো আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।